তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকে ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের দুটি গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলো তোমাদের 10 বা 20 নম্বরে আসতে পারে। প্রধানত 20 নম্বরে আসার সম্ভাবনাই এগুলো বেশি, কারণ এই যে দুটো প্রশ্ন আজকে ক্লাসে আমি আলোচনা করতে চলেছি 2024 সালে এগুলো 20 নম্বরে পরীক্ষায় এসেছিল। প্রথম প্রশ্ন আছে, প্রাচীন রোমের দাস ব্যবস্থা সম্পর্কে একটি নিবন্ধ বা টিকা লেখো, বা প্রাচীন রোমের দাস ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো, এইভাবেও প্রশ্নটা আসতে পারে। কিভাবে প্রশ্নের উত্তরটা গুছিয়ে লিখবে দেখে নাও। প্রথমেই ভূমিকা অর্থাৎ ইন্ট্রোডাকশান। প্রাচীন বিশ্ব ইতিহাসে রোমান সভ্যতা তার বিশাল সাম্রাজ্য, অসামান্য আইন প্রণয়ন ও স্থাপত্য কীর্তির জন্য বিখ্যাত হলেও এই সুবৃহৎ কাঠামের মূল ভিত্তিপ্রস্তর ছিল দাস ব্যবস্থা। প্রাচীন রোম ছিল মূলত একটি আদর্শ দাসভিত্তিক সমাজ, অর্থনীতি, কৃষি থেকে শুরু করে দৈনন্দিন জীবনযাত্রা সর্বত্রই দাসেদের উপস্থিতি ছিল অপরিহার্য ও ব্যাপক। রোমান সাম্রাজ্যের উত্থান, নগর জীবনে জাঁকজমক এবং অভিজাতদের বিলাসবহুল জীবনযাপনের নেপথ্যে দাস শ্রমের অবদান ছিল অনস্বীকার্য। বস্তুত রোমের বিশাল অর্থনৈতিক ইমারত কৃতদাসদের রক্ত ঘামের ওপর প্রতিষ্ঠিত হয়েছিল। এবার প্রাচীন রোমের দাস ব্যবস্থা, এই পোর্শনটা এবারে দেখো। রোমান সমাজের দাস ব্যবস্থা কেবল একটি সাধারণ প্রথা ছিল না, এটি সমগ্র অর্থনৈতিক কাঠামোর মূল চালিকা শক্তি। আইনি দিক থেকে রোমান সমাজে দাসদের কোনো মানবিক মর্যাদা ছিল না। তারা বিবেচিত হতো মালিকের নিজস্ব সম্পত্তি বা জীবন্ত সম্পদ হিসাবে। রোমান পণ্ডিত ভ্যারো কৃষিকাজে ব্যবহৃত দাসদের কথা বলা হাতিয়ার বলে আখ্যায়িত করেছিলেন। রোমান দাস সরবরাহের প্রধান উৎস ছিল যুদ্ধবন্দী, বিশেষত পিউনিক যুদ্ধ এবং ভূমধ্যসাগরীয় অঞ্চলে রোমান অগ্রাসনের পর লক্ষ লক্ষ যুদ্ধবন্দীকে দাসে পরিণত করে রোমের বাজারে বিক্রি করা হতো। এছাড়া জলদস্যুদের দ্বারা অপহৃত মানুষ, ঋণ পরিশোধে ব্যর্থ কৃষক এবং দাসীর গর্ভে জন্ম নেওয়া সন্তানরাও এই ব্যবস্থার অন্তর্ভুক্ত ছিল। রোমের বিস্তীর্ণ কৃষি খামারে বা ল্যাফিন্ডাতে দাসদের ব্যাপক হারে কাজে লাগানো হতো। যুদ্ধ জয়ের ফলে আসা সস্তা দাসশ্রমের কারণে সাধারণ স্বাধীন কৃষকরা জমি হারাতে থাকে এবং ল্যাফিন্ডারিয়া প্রথার বিকাশ ঘটে। আর এই কৃষি খামারগুলিতে দাসদের জীবন ছিল অত্যন্ত অমানবিক। শিকল পরিয়ে তাদের মাঠে অমানসিক পরিশ্রম করানো হতো এবং রাতে ভূগর্ভস্থ অন্ধকার প্রকোষ্ঠে আটকে রাখা হতো। খনি শিল্পে কর্মরত দাসদের অবস্থা ছিল অত্যন্ত ভয়াবহ। বিষাক্ত পরিবেশে একটানা কাজের ফলে তাদের আয়ু হতো খুবই কম। অন্যদিকে শহরের ধনী গৃহস্থলীর নিযুক্ত দাসদের অবস্থা তুলনামূলকভাবে কিছুটা ভালো ছিল। এদের মধ্যে অনেকেই ছিলেন গ্রিক শিক্ষিত দাস, যারা চিকিৎসক, গৃহশিক্ষক এবং হিসাবরক্ষক বা শিল্পী হিসাবে কাজ করতেন। বিনোদনের ক্ষেত্রে শক্তিশালী দাসদের গ্ল্যাডিয়েটর হিসাবে প্রশিক্ষণ দেওয়া হতো, যাদের কাজ ছিল দর্শকদের আনন্দের জন্য অ্যাম্ফিথিয়েটারে হিংস্র পশু বা একে অপরের সাথে আমৃত্যু রক্তাক্ত লড়াই করা। রোমান দাস ব্যবস্থার প্রকৃতি সম্পর্কে প্রখ্যাত ঐতিহাসিক এফআই ফিনলে বলেছেন, প্রাচীন রোম ছিল একটি আদর্শ দাসভিত্তিক সমাজ, যেখানে দাস শ্রমই ছিল অর্থনীতির মূল চালিকা শক্তি এবং অভিজাতদের বিলাসবহুল জীবনের একমাত্র ভিত্তি। দাসদের আইনি অধিকার, বিবাহ বা পরিবার গঠনের কোনো আইনি স্বীকৃতি ছিল না। মালিক চাইলে যে কোনো সময় তাদের হত্যা, অঙ্গছেদন বা নির্যাতন করতে পারত। তবে রোমান আইনে দাসদের কিছু উপার্জনের অধিকার বা সুযোগ রাখা হয়েছিল। ঠিক আছে, সুযোগ রাখা হয়েছিল। তারপরে কি বলা হচ্ছে দেখো, এরপরে বলা হচ্ছে যে ঐতিহাসিক কিথ ব্রটলি রোমান দাসদের মানসিক ও শারীরিক যন্ত্রণার কথা উল্লেখ করে বলেছেন, রোমান দাস ব্যবস্থা ছিল চূড়ান্ত শারীরিক ও মানসিক শোষণের এক নির্মম দলিল, যা ভয়,
সন্ত্রাস এবং নিরন্তর বল প্রয়োগের মাধ্যমে টিকিয়ে রাখা হয়েছিল। এই অমানবিক শোষণের চূড়ান্ত পরিণতি হিসাবেই 71 খ্রিস্টপূর্বাব্দে স্পার্টাকাসের নেতৃত্বে রোমের ইতিহাসে সর্ববৃহৎ দাসবিদ্রোহ সংগঠিত হয়েছিল, যা রোমের প্রশাসনকে দীর্ঘ সময়ের জন্য কাঁপিয়ে দিয়েছিল। উপসংহারটা তোমরা দেখে নাও, এটা আর পড়ছি না। এবার পরের প্রশ্ন 2024-এ এসেছে যে প্রাচীন গ্রিসের ট্র্যাজিক নাটকের ধারাগুলি সম্বন্ধে লেখো। এই প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস কিনতে চাও, তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। এবার এখানে দেখো, প্রথমে ভূমিকা কি বলা হচ্ছে। প্রাচীন গ্রিসে, বিশেষ করে এথেন্সের সাংস্কৃতিক উৎকর্ষের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন হল ট্র্যাজিক বা বিয়োগান্তর নাটক। খ্রিস্টপূর্ব 5ম শতকে ডায়োনিসিয়াস দেবতার সম্মানে আয়োজিত ধর্মীয় উৎসব থেকে এই নাট্যধারার উৎপত্তি ঘটে। গ্রিক সমাজে এই নাটকগুলি নিছক চিত্ত বিনোদনের মাধ্যম ছিল না, বরং সমকালীন এথেন্সের সামাজিক, রাজনৈতিক ও নৈতিক মূল্যবোধের আয়না হিসাবে কাজ করত। মানুষের অমোঘ নিয়ম, দেবতাদের ভূমিকা, অহংকার এবং মানুষের নৈতিক দ্বন্দ্ব ছিল এই নাটকগুলির মূল উপজীব্য বিষয়। মানব জীবনে দুঃখ কষ্টের দর্শনের মাধ্যমে দর্শকদের মনে এক গভীর ভাবশুদ্ধি ঘটানোই ছিল এর প্রধান লক্ষ্য। এবার হচ্ছে কি প্রাচীন গ্রিসের ট্র্যাজিক নাটকের ধারা। এখানে কি বলা হচ্ছে দেখো, এখানে বলা হচ্ছে যে গ্রিক ট্র্যাজেডির বিকাশ মূলত 3জন শ্রেষ্ঠ নাট্যকারের অবদান সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ। এরা হলেন এসকাইলার, সফোক্লাস এবং ইউরিপিদেস। তাদের হাত ধরেই গ্রিক ট্র্যাজিক নাটকের ভিন্ন ভিন্ন ধারার উন্মেষ ঘটে এবং তা পূর্ণতা লাভ করে। এসকাইলাসকে গ্রিক ট্র্যাজেডির জনক বলা হয়। তার নাটকের মূল ধারাটি ছিল ধর্মীয় ও ঐশ্বরিক শক্তিকেন্দ্রিক। তার রচিত নাটকগুলিতে দেখানো হতো যে দেবতারা সর্বশক্তিমান এবং মানুষের অহংকার বা মাত্রাতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষাই তার পতনের মূল কারণ। তিনি বিশ্বাস করতেন যে মহাজাগতিক এক অলঙ্ঘনীয় নিয়ম রয়েছে, যা লঙ্ঘন করলে মানুষকে চরম শাস্তি ভোগ করতে হয়। তার নাটককে গায়ক দল বা কোরাসের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাটকের আঙ্গিকেও তিনি পরিবর্তন আনেন এবং প্রথম নাটকে দ্বিতীয় অভিনেতা সংযোজন করেন, যা নাটকীয় সংঘাতকে আরও মূর্ত করে তোলে। সফোক্লাসের আগমনের সঙ্গে সঙ্গে গ্রিক ট্র্যাজেডিতে একটি নতুন ধারার সূচনা হয়, যেখানে ঐশ্বরিক শক্তির চেয়ে মানুষের মনস্তত্ত্ব এবং চরিত্রের নৈতিক দ্বন্দ্ব বেশি গুরুত্ব পায়। তার কালজয়ী নাটকগুলিতে দেখা যায় মানুষ কিভাবে তার নিজের অমোঘ নিয়মের সঙ্গে নিরন্তর সংগ্রাম করে এবং এক অনিবার্য পরিণতির দিকে এগিয়ে যায়। সফোক্লাসের নাটকের মানবিক আবেগ ও যন্ত্রণার বাস্তবসম্মত রূপায়ণ ঘটেছিল। তিনি দেখেছিলেন যে মানুষ শুধু নিয়তির হাতের পুতুল নয়, তারা নিজস্ব স্বভাবের ত্রুটিও তার পতনের জন্য দায়ী। তাদের দৃষ্টিতেই নাট্যমঞ্চে প্রথম তৃতীয় অভিনেতার প্রবেশ ঘটে। পরবর্তীকালে ইউরিপিদেস গ্রিক ট্র্যাজেডিতে এক বৈপ্লবিক পরিবর্তন আনেন। তার নাটকের ধারণায় দেবদেবীর অলৌকিক মহিমা হ্রাস পায় এবং সাধারণ মানুষ, নারী চরিত্র ও সমাজের অবহেলিত শ্রেণীর মনস্তাত্ত্বিক বিশ্লেষণ প্রাধান্য পায়। তিনি তার রচনার মাধ্যমে সমকালীন এথেন্সের সাম্রাজ্যবাদী নীতি, যুদ্ধ উন্মাদনা ও প্রচলিত দাস ব্যবস্থার তীব্র সমালোচনা করেছেন। প্রচলিত পুরাণ ও ধর্মীয় বিশ্বাসকে তিনি সংশয়ের দৃষ্টিতে দেখেছিলেন, যা তার নাটককে অনেক বেশি বাস্তববাদী, প্রতিবাদী ও আধুনিক করে তুলেছিল। তারপরে কি গ্রিক ট্র্যাজেডির এই গভীরতা ও দার্শনিক পটভূমি সম্পর্কে ঐতিহাসিক H.D.F. কিটো মন্তব্য করতে গিয়ে বলেছেন, গ্রিক ট্র্যাজেডি নিছক মানুষের দুঃখ কষ্টের বিবরণ ছিল না, এটি ছিল মহাজাগতিক আইনের প্রেক্ষাপটে মানুষের অস্তিত্ব ও নিয়তির এক গভীর দার্শনিক অনুসন্ধান। অন্যদিকে ঐতিহাসিক J.B. বিউরি এথেন্সের সমাজে নাটকের গুরুত্ব বোঝাতে গিয়ে লিখেছেন, এথেন্সে ট্র্যাজিক নাটকগুলি ছিল মূলত এক বিশাল রাজনৈতিক ও নৈতিক শিক্ষায়তন, যা সাধারণ নাগরিকদের গণতান্ত্রিক মূল্যবোধ ও নাগরিক দায়িত্ব সম্পর্কে সচেতন করত। এবার তোমরা উপসংহারটা দেখে নাও, উপসংহারটা আর পড়ছি না। এইভাবে তোমাদের গুছিয়ে প্রশ্নের উত্তর লিখতে হবে ভালো নম্বর পাওয়ার জন্য।